সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান জন র্যাডক্লিফ একেবারে আকস্মিকভাবে এবং গোপনে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন। তার এই সফরকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা কল্পনা ছড়িয়ে পড়েছে। তিনি আসলে কোন বার্তা নিয়ে মস্কো সফর করলেন, কার সাথে তিনি বৈঠক করেছেন, কি বার্তা দিয়েছেন, কি হতে যাচ্ছে, কি ব্যাপার। এদিকে আমেরিকার পক্ষ থেকে পাকিস্তানের সেনা প্রধানকে ইরানে যে পাঠানো হয়েছিল ইরানের সাথে আলোচনার জন্য, সেখানে ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দিয়েছেন, পাকিস্তানি সেনা প্রধানের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন, এবং সেই প্রস্তাবের বিপরীতে ইরান কি বলেছে খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টিং। এবং ডোনাল্ড ট্রাম্প যে কতটুকু চাপে পড়েছে আপনারা এই আলোচনা শুনলে বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, আর একটা ব্যাপার, সেটা হচ্ছে সিরিয়াতে নাকি প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে তুরস্ক, এবং কোনো সামাজিক মাধ্যমে বলা হচ্ছে যে 4.5 লাখ সেনা নাকি পাঠিয়েছে সিরিয়াতে, এবং ইসরায়েলের সাথে যুদ্ধ সংঘাত যে কোনো পরিস্থিতির জন্য তুরস্ক প্রস্তুত। আসলে কি বাস্তবতা তাই? এপাশে হরমুজ প্রণালী নিয়ে ওমানের সাথে ইরানের আলোচনা কত দূরে গেল এবং কি হয়েছে, আলোচনা কি হতে যাচ্ছে, এই যে 4টি গুরুত্বপূর্ণ বিষয় বললাম, এই 4টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এর সাথে আর একটা বিষয় থাকবে। চীন কিন্তু সোজা সাপটা বলে দিয়েছে, চীনের কোম্পানিগুলোর বিরুদ্ধে যদি নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে চীন পাল্টা ব্যবস্থা নেবে। ডোনাল্ড ট্রাম্প এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য কি করছেন সে গল্পও বলবো আমি আজকের এই ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন প্লিজ। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনায় ঢুকে পড়ি। একেবারে প্রথমেই সিআইএ প্রধান র্যাডক্লিফের মস্কো সফর দিয়েই শুরু করি আলোচনাটা। সিআইএ প্রধান জন র্যাডক্লিফ তিনি গতকাল গোপনে বাট অত্যন্ত জরুরি প্রয়োজনে মস্কো সফর করেছেন। একথা বলার মানে অবকাশ নেই, একদম সহজ কথা। কারণ সিআইএর প্রধান হচ্ছে এমন একটা পোস্ট, সেই জায়গা থেকে রাশিয়া সফর করতেছে। এটা অনেক অনেক বড় ব্যাপার, কোনো সাধারণ ব্যাপার না। অনেকটা বলা যায় যে অসাধারণ একটা ব্যাপার, একদম নজিরবিহীন না বললেও আমি বলবো অসাধারণ ব্যাপার। সচরাচর সিআইএ প্রধান রাশিয়া সফর করেন না। তো এই রকম সময় তিনি রাশিয়া সফর করেছেন। এই রাশিয়া সফরের সময় আসলে র্যাডক্লিফ কি বার্তা দিলেন, কার সাথে বৈঠক করলেন, কি কথা হলো এবং আসলে কি হতে যাচ্ছে। বলা হচ্ছে, বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে যে সিআইএর প্রধান মস্কোতে সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন। সেই বৈঠকে তিনি এমন কিছু বার্তা দিয়েছেন বা এমন সতর্কতা জারি করেছেন রাশিয়াকে, যা আমেরিকার স্বার্থের মারাত্মক পরিপন্থী ছিল। তা না হলে তো আর সিআইএ প্রধান হঠাৎ করে উড়ে আসেনি মস্কো সফরের জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি কি বললেন, তিনি কি মেসেজ দিলেন যা করতে নিষেধ করলেন রাশিয়াকে, অথবা এমন কি কথা তিনি বললেন যে তোমরা যা করতে যাচ্ছ আমরা তা জানি, তোমরা এটা করো না, এর পরিণতি ভালো হবে না, এমন কিছুই তো মেসেজ দিয়েছে। কি সেই মেসেজ? এখানে দুটো বিষয় নিয়ে খুব জল্পনা চলছে। একটা বিষয় হচ্ছে যে রাশিয়া ইউক্রেনে বড় ধরনের অভিযান চালাতে পারে এবং ইউক্রেনের বিষয়টা হয়তো একটা চূড়ান্ত সমাধানের দিকে নিতে চাইছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বিষয়টা যদি চূড়ান্তভাবে সমাধানের দিকে নিয়ে যেতে চান প্রেসিডেন্ট পুতিন, তাহলে হয়তো ইউক্রেনের বিরুদ্ধে একেবারে প্রচণ্ড রকমের অভিযান চালাতে হবে, একদম চূড়ান্ত অভিযান। হয়তো লাখ লাখ সেনা অভিযানে অংশ নেবে, ট্যাঙ্ক নেবে, বিমান নেবে, সাবমেরিন, যুদ্ধজাহাজ, মানে যত মাধ্যমে একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করা যায় তার প্রত্যেকটা সেকশনকে কাজে লাগাবে, প্রত্যেকটা ইউনিটকে কাজে লাগাবে। এবং জানি না কি হবে যদি ইউক্রেনের বিরুদ্ধে
প্রয়োজন হয় তাহলে হয়তো পরমাণু বোমাও ব্যবহার করে এমন পরিকল্পনা করে থাকতে পারে রাশিয়া। সিআইএর কাছ তো গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, হয়তো সেই তথ্য তাদের কাছে গেছে এবং এবং মোটেই দেরি না করে সিআইএর প্রধান র্যাডক্লিফ মস্কো সফরে চলে এসেছেন এবং মস্কো সফরে এসে প্রেসিডেন্ট পুতিনকে বলছেন, আপনারা এই কাজগুলো করেন না, বা এই কাজ করেন না, বা এই অভিযান পরিচালনা করবেন না, এতে এর পরিণতি খারাপ হবে, বা আপনারা এই করতে যাচ্ছেন, এটা করবেন না। হয়তো সতর্কতা জারি করেছে। এখন তিনি কি সতর্কতা জারি করলেন আর কি করলেন না, কি বললেন না, তা তো যেহেতু পরিষ্কার খবর আসেনি, সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে একদম নিশ্চিত তিনি যে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছেন তাতে কোনো সন্দেহ নেই। এই জায়গায় দ্বিতীয় যে বিষয়টা নিয়ে জল্পনা চলছে সেটা হচ্ছে ইরান প্রসঙ্গ। বলা হচ্ছে, বা আমেরিকার পক্ষ থেকে অনেকদিন ধরে অভিযোগ আছে যে রাশিয়া ইরানকে অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং সামরিক তথ্য, গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে। ইরানের সাথে তো আমেরিকা আসলে পেরে ওঠেনি এবং এখন কোথায় সেই পরমাণু কর্মসূচি ধ্বংস করা, সরকার পরিবর্তন করা, আর কোথায় ইরানের সামরিক বাহিনীকে একদম মুছে দেয়া, এখন হরমুজ প্রণালী খোলা নিয়েই হিমশিম খাচ্ছে আমেরিকা। এইরকম একটা প্রেক্ষাপটে হয়তো ইরান ইস্যুকে কেন্দ্র করে সিআইএ প্রধান রাশিয়ার সাথে মত বিনিময় করতে এসেছেন, বা কোনো সলা পরামর্শ বা তাদের পক্ষ থেকে কোনো উদ্বেগের কথা, উৎকণ্ঠার কথা জানাতে আসতে পারেন। এটাও একটা কারণ হতে পারে যে ইরান ইস্যু হতে পারে। আবার এমনও হতে পারে যে ইরানের বিরুদ্ধে আমেরিকা ভয়ঙ্কর কোনো পরিকল্পনা করছে, যে ইরান যদি এই না করে তাহলে আমরা এই করব, এমন তথ্য দিতে পারে। কথার কথা বলছি, আমি এটা চূড়ান্ত সত্য ধরে উদাহরণটা দিচ্ছি না, আমি জাস্ট আলোচনা প্রসঙ্গে বলছি যে হয়তো আমেরিকা রাশিয়ার মাধ্যমে বলেছে, সিআইএ প্রধান হয়তো প্রেসিডেন্ট পুতিনকে বলে গেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আমি এসেছি, ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় বা এই শর্ত মেনে না নেয় তাহলে ইরানের বিরুদ্ধে আমরা পরমাণু হামলা চালাবো। কথার কথা এমন একটা তথ্য দিল। হয়তো এই তথ্য পুতিন শুনেছেন, জেনেছেন এবং পরবর্তীতে ইরানের কাছে সেই তথ্য পাস করবেন, বা পুতিনের সাথে পরামর্শ করতে পারে যে ইরান ইস্যুতে তো আমাদেরকে এইভাবে তারা আটকে দিয়েছে ইরান, এখন আমরা এই জায়গা থেকে বের হতে হলে আমাদের সামনে পথ পরমাণু বোমা হামলা চালানো, অথবা ইরানের উপরে ব্যাপকভাবে বোমা হামলা চালানো বিমান থেকে, আমরা যে কোনো একটা করব, ইরান কি করবে সেটা আপনি দেখার একটু শুনে মেলে, এমন হতে পারে। নানা রকমের জল্পনা আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা, বা কোনটা আসলে ঘটেছে বা কোনটা আসলে বলেছে এখনও পরিষ্কার না, এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সুপ্রিয় দর্শক, ইরানের প্রসঙ্গ এই আলোচনা ধরে যখন এসেই গেল, তখন আমি ইরানের প্রসঙ্গে আরও কিছু কথা বলি। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে যে ইরান সফরে পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই সফরে তিনি কি বার্তা দিয়ে পাঠিয়েছিলেন আসিম মুনিরকে ইরানের কাছে? জানা গেল যে ডোনাল্ড ট্রাম্প আসিম মুনিরকে এই বার্তা দিয়ে পাঠিয়েছেন যে আপনি ইরানকে বলুন যে ইরান হরমুজ প্রণালী খুলে দিক, এর বিনিময়ে আমরা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেব আর ব্লকেড তুলে নেব। আসিম মুনির কিন্তু ইরান থেকে ফিরে তিনি দাবি করেছেন, বা পাকিস্তানের গণমাধ্যমগুলোতে খবর এসছে যে ভালো একটা আলোচনা হয়েছে, আলোচনার অগ্রগতি খুব ভালো। আমি তো বলছি যে ইরান প্রত্যাখ্যান করেছে আলোচনা। এখন পাকিস্তানের গণমাধ্যম বলছে আলোচনার ফলাফল বা বেশ ইতিবাচকভাবে আলোচনায় অগ্রগতি হয়েছে। আসলে কি সেটা, এখানে ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তান কিভাবে নেবে আমি জানি না। ইরান যা বলেছে তা পরিষ্কার। ইরান বলেছে হরমুজ প্রণালী খোলা হবে, তবে কতগুলো শর্ত আগে পূরণ করতে হবে আমেরিকাকে। যদি তাই বলে তাহলে তো ইরান হরমুজ প্রণালী খুলতে রাজি হয়নি, আবার প্রত্যাখ্যানও করেনি, খুলতে চায়, তারা খুলবে, ওকে, এ তো আগেও বলেছি, এখনও বলছে, হয়তো ভবিষ্যতেও বলবে যে আমরা হরমুজ প্রণালী তো খুলবো, এখান থেকে মানুষের তেল যাবে, পণ্য যাবে, আসবে, ব্যবসা হবে, সবই তো চলবে, নিরাপত্তার সাথেই হবে। কিন্তু কিছু কিছু দেশের জন্য হরমুজ প্রণালী খুলবে না, যেমন ইসরায়েলের জন্য চিরজীবনের জন্য বন্ধ হবে, আমেরিকার জন্য হয়তো তাই হতে পারে। অন্তত আমেরিকার সামরিক কোনো জাহাজ এই রুটে চলাচল করতে পারবে না।
হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে যেতে পারবে না। তার মানে বাহরাইনে পঞ্চম নৌবহরের যে ঘাঁটি, ওই ঘাঁটি ফুটুস, ও আর জীবনে কোনোদিন সুস্থ হয়ে দাঁড়াবে না, ওকে মেরামত করে ঠিক করা যাবে না। কারণ ইরান হরমুজ প্রণালী দিয়ে আমেরিকার কোনো যুদ্ধ জাহাজ যেতে দেবে না, যে জাহাজে বিভিন্ন রকমের অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং ওই ঘাঁটি ঠিকঠাক করার মতো যন্ত্রপাতি আনা হবে, এইটা করতে দেবে না ইরান। তাহলে এই হরমুজ প্রণালী খুলবে বিভিন্ন দেশের জন্য, হয়তো শর্ত সাপেক্ষে আমেরিকার জন্যও, কিন্তু শর্ত সাপেক্ষে মানে সামরিক সরঞ্জাম এখানে নিতে পারবে না, আর ইসরায়েলের জন্য চিরদিনের জন্য বন্ধ থাকবে। ব্যাপারটা যদি এরকম হয় তাহলে ইরান তো খুলতে রাজি আছে বা খুলবে, কিন্তু তার আগে আমেরিকাকে ইরানের শর্তগুলো পূরণ করতে হবে। তো শর্ত যতক্ষণ পর্যন্ত পূরণ না করছে ততক্ষণ পর্যন্ত খুলবে না। এবং এখানে আরও কথা আছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিড টার্ম ইলেকশনের আগে যে কোনোভাবেই হোক হরমুজ প্রণালী খোলার চিন্তা করছে, চেষ্টা করছে, এই কারণে যে তা না হলে আমেরিকার লোকজনকে তিনি দেখাতে পারবেন না যে কোনো সফলতা। সবাই এই প্রশ্ন তুলবে, যেখানে আপনি সারা বিশ্বের যুদ্ধ বন্ধ করতে চেয়েছিলেন সেখানে আপনি কয়েকটা জায়গায় যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ শুরু করলেন তো করলেন, আমেরিকার সেনারা মারা গেল, বহু বিমান, বিভিন্ন রকমের সরঞ্জাম, প্রচুর ক্ষয়ক্ষতি হলো। এখন আপনি ইরানের সরকার পরিবর্তন করতে পারেনি, তার পরমাণু কর্মসূচি সেই অক্ষতই আছে, বরং যা খোলা ছিল সেটা বন্ধ করে দিয়েছেন। হরমুজ প্রণালী যুদ্ধের আগে খোলা ছিল, যুদ্ধ শুরুর কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল। তাহলে তো যুদ্ধে আপনি পরাজিত হয়েছেন, আপনি যুদ্ধে তো কোনো অর্জন দিতে পারেন, কেন আপনি যুদ্ধে জড়াতে গেছেন? এই প্রশ্ন আসবে ভোটারদের কাছ থেকে, এই প্রশ্ন ভোটাররা করবে। তখন ডোনাল্ড ট্রাম্পের বা রিপাবলিকান দলের কোনো জবাব নেই। এই জন্যই এই নির্বাচনী বৈতরণী, নির্বাচনের টাইমটা পার করার জন্য তিনি ইরানের সাথে যাই হোক না কেন একটা চুক্তি তিনি করতে চাচ্ছেন। চুক্তি করে নির্বাচন শেষ, আবার ইরানের উপরে নিষেধাজ্ঞা দেবে, ব্লকেট দেবে, আবার দ্বন্দ্ব সংঘাত শুরু করবে। এটা অবধারিতভাবে ডোনাল্ড ট্রাম্প যা করবেন, এটা আমি বলে দিলাম, এই করবেন। কারণ ডোনাল্ড ট্রাম্প কোনো জায়গায় স্থিরভাবে থাকতে পারেন না, কোনো কথা, কোনো প্রতিশ্রুতি, কোনো ওয়াদা, কোনো কিছু তিনি রাখেন না, রাখতে পারেন না। এখন কি বললেন আর কালকে কি করলেন, এটার ভিতরে মিল থাকে না। সেক্ষেত্রে ইরান যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে কূটনৈতিক উদ্যোগে গিয়ে এই জায়গায় চুক্তি করে, তাহলে ইরান অবশ্যই আবার আটকে যাবে, তাদের মাধ্যমে, আমেরিকার মাধ্যমে তারা আবার ব্ল্যাকমেইলের শিকার হবে। আমি জানি না ইরানিরা তাদের সিদ্ধান্ত মতো তারা কী করবেন, কিন্তু আমার বিশ্লেষণ এই আসে, কারণ ডোনাল্ড ট্রাম্প চুক্তি মানে না, চুক্তি রাখে না, এবং তিনি আলোচনায় ডেকে দেখা গেল যুদ্ধ শুরু করে দেয়, অপমান অপদস্থ করে, নানা রকম ব্যাপার। এই যে ইসলামাবাদ চুক্তি সমঝোতা এইটা করেছিল, সেটা নিজের সময়কার চুক্তি ভেঙে দিয়েছে। ওবামার আমলে যে পরমাণু চুক্তি ছিল সেটা না হয় ছিঁড়ে ফেলে বাদ দিল, সেটা আর এক প্রেসিডেন্টে তাকে পছন্দ করে না। ওবামা কালো বলে তাকে ভীষণভাবে ঘৃণা করে ডোনাল্ড ট্রাম্প। তো সেই ব্যক্তি ওবামার চুক্তি না হয় ছিঁড়ে ফেললো, বাদ দিল। কিন্তু এখন এই যে 17ই জুন যে চুক্তি হয়েছিল, MOU যেটা সই হয়েছিল, ইসলামাবাদ সমঝোতা স্মারক যেটা, সেটা তো ডোনাল্ড ট্রাম্প নিজে সিগনেচার করেছেন, সেটা ছিঁড়ে ফেললেন। তাহলে এর যে বড় প্রমাণ আর কি আছে? তিনি তো চুক্তি মানেন না। ইরান এই বিষয়গুলো নিশ্চয়ই মাথায় রাখবে। এরপরেও পাকিস্তানের সেনাপ্রধানের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব দিয়েছেন, এটা একেবারেই ইরানের কাছে আমেরিকা সারেন্ডার করার মতো একটা প্রস্তাব। বাট এখনও ইরান তাতে পুরোপুরি রাজি হয়নি বা বলেনি সম্মতির কথা। এর মানে দাঁড়াচ্ছে যে তারা হয়তো বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেখবে। এমনটা যদি হয়, এই সময় চুক্তি না করে যদি আমেরিকাকে পরাজিত করে এখান থেকে চলে যেতে বাধ্য করা যায়, তাহলে সেটা হবে সবচেয়ে বড় কাজ। এই চুক্তিও লাগবে না, হরমুজ প্রণালী আমেরিকার জন্য খোলা লাগবে না, এবং এই এলাকায় আমেরিকা থাকতেও পারবে না। চুক্তি না করে যদি আরেকটু চাপ দেয় ইরান আমেরিকার উপরে, আমার মনে হয় যে ব্যাপারটা তখন আরও বেশি কার্যকরী হবে ইরানের জন্য। দেখা যাক ইরান কি করে। এদিকে সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট যে ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডুমসডে ঘোষণা করেছেন, এই
ভয়াবহ প্রলয়ঙ্কারী নিষেধাজ্ঞা আরোপ করার পর মনে করা হয়েছিল যে ইরান একদম কলাপস করে যাবে। কিন্তু ইরান কলাপস করবে কি? এখন তো হরমুজ বলে তেল লেনদেন অনেক কিছু নেই, দরকারটা কি? তাহলে কীভাবে কলাপস করবে? কলাপস করবে না, বরং ইরানে যখন যুদ্ধ শুরু করেছে তখন যেমন বিশ্বের কেউ ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়ায়নি, এখনও এই নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে কেউ দাঁড়াবে বলে মনে হয় না। কারণ ডোনাল্ড ট্রাম্পকে এবং তিনি কি করেন এবং তার মনোভাবটা কি, তার অবস্থানটা কি, এটা বিশ্বের নেতারা সব জানেন। যার কারণে এই নতুন নিষেধাজ্ঞার পক্ষে বিশ্ব নেতারা দাঁড়াবেন এটা ভাবার কোনো কারণ নেই। এখানে যদিও বেসেন্ট বলেছেন যে বিশ্বকে বেছে নিতে হবে, তারা ইরানের পক্ষে থাকবে নাকি আমেরিকার পক্ষে, কিন্তু ব্যাপারটা এত সরলভাবে যাবে না এবং তারা অনেকেই ইরানকেই বেছে নেবে। কারণ তারা জানে যে ডোনাল্ড ট্রাম্প কোনো চুক্তি বা কোনো বক্তব্য দিয়ে সেইটার উপরে স্থির থাকতে পারবে না, থাকে না। এর ভেতরে খবর এসেছে যে ডোনাল্ড ট্রাম্প বিশ্ব নেতাদেরকে ফোন করছেন বারবার যে আপনারা এই নিষেধাজ্ঞায় সামিল হন, নিষেধাজ্ঞা কার্যকর করুন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহায়তা করুন। কিন্তু ইরানের যে প্রধান বাণিজ্যিক পার্টনার চীন, সেই চীন পরিষ্কার করে বলেছে যে চীনের হংকং বেইজ যে সমস্ত কোম্পানি, তাদের উপরে যদি কোনো রকমের সেকেন্ডারি নিষেধাজ্ঞা দেয়া হয়, আগে যা দিয়েছে আবার নতুন করে যদি নিষেধাজ্ঞা দেয়া হয়, তাহলে আমেরিকার বিরুদ্ধে সোজা সাপটা পাল্টা পদক্ষেপ নেওয়া হবে, রিটালিয়েট করা হবে, মানে প্রতিশোধ নেওয়া হবে। তা প্রতিশোধ মানে কি? চীন সোজাসুজি আমেরিকার বিভিন্ন কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করে দেবে। আমেরিকা যদি ট্যারিফ বাড়ায়, তাহলে চীনও ট্যারিফ বাড়িয়ে দেবে। এইভাবে বাণিজ্য যুদ্ধ শুরু হবে। ফলে ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা আরোপ করেছে, এই নিষেধাজ্ঞা আরোপ করেও কিন্তু শান্তিতে নেই এবং তিনি জানেন যে এই নিষেধাজ্ঞা খুব একটা কার্যকরী হবে না, কাজ করবে না। এই জন্য পাকিস্তানের সেনাপ্রধানকে ইরানে সফর পাঠিয়েছিল। যেদিন সফরে পাঠিয়েছে সেই দিন আবার নিষেধাজ্ঞা দিচ্ছে, তার মানে সব অপশন তার সামনে খোলা। তাই ইরান কি এতটা বোকা যে আমেরিকা সব অপশন খোলা রেখে ইরানকে চুক্তি করতে ডাকবে আর ইরান সুর করে চুক্তি করতে চলে যাবে? ব্যাপারটা কি এরকম? প্রশ্ন ওঠে না। অতএব ডোনাল্ড ট্রাম্পকে এখানে অপেক্ষা করতে হবে এবং ইরান কোন কৌশলে এইগুলো আটকে দেয় এবং এইগুলো থেকে উদ্ধার পায় নিজে, আমরা একটু অপেক্ষা করি, দেখবেন যে অনেক বড় বড় খেলা জমছে এখানে। সুপ্রিয় দর্শক, আলোচনার শেষে তুরস্ক ইসরায়েল সিরিয়া প্রসঙ্গে একটু কথা বলি। সামাজিক মাধ্যমগুলোতে বেশ খবর ছড়িয়ে পড়েছে যে তুরস্ক নাকি বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম সিরিয়ায় মোতায়েন করেছে এবং 4.5 লাখ সেনা নাকি পাঠিয়েছে। এটা যদিও একটু অস্বাভাবিক কথা, কিন্তু অনেক সামাজিক মাধ্যমে এই খবর ঘুরছে। আর সত্য মিথ্যা এখনই জানা যাচ্ছে না। তবে তুরস্ক এবং ইসরায়েলের ভেতরে যে বড় রকমের একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে এই মুহূর্তে, সময় যে তাদের ভেতরে ভালো যাচ্ছে না সেটা মোটামুটি বোঝা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম খবরও আসছে যে পাকিস্তান নাকি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েল যদি তুরস্কের সাথে যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে পাকিস্তান ইসরায়েলের বিরুদ্ধে এমন জবাব দেবে যেটা ইসরায়েলের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। তার মানে দাঁড়াচ্ছে ইসরায়েল, পাকিস্তান, তুরস্ক, সামাজিক মাধ্যমের এই খবরগুলো যদি সত্য হয়, তাহলে ইসরায়েল, তুরস্ক এবং পাকিস্তান তারা বেশ একটা জটিল সিচুয়েশনে, জটিল সমীকরণে দাঁড়িয়ে গেছে। তবে আমরা যা বুঝতে পারছি যে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, চলমান পরিস্থিতি, বিশেষ করে সিরিয়াকে কেন্দ্র করে তুরস্ক, ইসরায়েল বা আরও যে সমস্ত পক্ষ এতে জড়িত, এই জায়গাটা যে খুব স্বস্তির সাথে স্বাভাবিকভাবে যাচ্ছে না, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। বেশ একটা দ্বন্দ্ব সংঘাতের মতো অবস্থা তৈরি হয়েছে। আমরা অপেক্ষা করি আসলে এই দ্বন্দ্ব সংঘাত কোথায় গিয়ে শেষ হয় এবং কোনভাবে এর রূপ পরিগ্রহ করে, কোনভাবে এটা কি ঘটে, আমরা অপেক্ষা করি। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের মতামত জানতে চাই। সিআইএ প্রধান যে রাশিয়া সফর করলেন, আসলে তিনি কি বার্তা দিলেন? ইউক্রেন প্রসঙ্গ হতে পারে, নাকি ইরান প্রসঙ্গ, নাকি যুদ্ধ মীমাংসার জন্য পুতিনের কোনো হস্তক্ষেপ কামনা, নাকি পুতিনের মাধ্যমে ইরানকে কোনো বার্তা দেওয়ার চেষ্টা? আপনাদের কি ধারণা? আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।